কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি। বাংলা বলছে সংসদের রংবাজি কাণ্ডকে কেন্দ্র করে আজকেও দিনভর উত্তপ্ত রইল সংসদ এবং এই বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীরও বিবৃতি দাবি করা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। একই সঙ্গে বিরোধী যে 15 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল গতকাল, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা হয় বিরোধীদের পক্ষ থেকে। দফায় দফায় মুলতুবি হয় এবং শেষ পর্যন্ত আগামী সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। এবং এদিকে যে তদন্ত চলছে তাতে ললিত ঝা গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল, আজকে তাকে আদালতে পেশ করা হয়। আদালত তাকে 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। কিন্তু যে বিষয়টি সবচেয়ে উদ্বেগজনক, তার সঙ্গে সঙ্গে চাঞ্চল্যকর, যেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিজেপির পক্ষ থেকে, শাসক দলের পক্ষ থেকে এত বড় একটা ঘটনা ঘটে গেল। 862 কোটি টাকার যে সংসদ ভবন, সেই সংসদ ভবনের নিরাপত্তার বিষয়টি যে বজ্র আঁটুনি ফসকা ঘেরোতে পরিণত হয়েছে, তার জন্য কয়েকজন নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করা আর বিরোধীদের সাংসদদের সাসপেন্ড করা ছাড়া তারা কিন্তু এখনো পর্যন্ত না দিতে পেরেছে সংসদে দাঁড়িয়ে বিবৃতি, না এখনো পর্যন্ত তাদের যে সাংসদ এই বিক্ষোভকারীদের পাশ দিয়েছিলেন, সংসদে প্রবেশের ও চাবিকাঠি যাদের হাতে তুলে দিয়েছিলেন, সেই সাংসদকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি। কংগ্রেস আজকে সেই সাংসদের বিরুদ্ধে একটি পোস্ট করেছে। কংগ্রেস কি বলছে? কংগ্রেস বলছে মাইসুরুর, কর্ণাটকের মাইসুরুর যে সাংসদ, সেই সাংসদের ছবি আমরা দেখাচ্ছি। সেই সাংসদ প্রতাপ সিনহা, তিনি ইনোসেন্ট বলে কটাক্ষ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। নিরপরাধ এই প্রতাপ সিনহা, অর্থাৎ এই বিরোধীদের এই 15 জন সাংসদ তারাই হচ্ছে দোষী। আর একে প্রতাপ সিনহাকে তাকে নিরপরাধ ঘোষণা করে দিচ্ছে আদতে বিজেপি। তাকে না জিজ্ঞাসাবাদ করা হলো, না তাকে সাংগঠনিক দলগতভাবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হলো, না সংসদীয় কার্যের জায়গা থেকে যে তিনি কেন পাস দিয়েছিলেন তাকে সেই জায়গা থেকে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী কোনো পদক্ষেপ করলেন, কোনো জায়গা থেকে তাকে কোনো পদক্ষেপ করা হলো না। দোষী কারা হয়ে গেলেন? দোষী হয়ে গেলেন যারা এই বিরোধীদের সাংসদরা। আর দোষী কারা হলেন? যে ললিত ঝা, এই পরিকল্পনার প্রধান চক্রী যিনি, সেই ললিত ঝাকে দেখতে পাওয়া গেল আরেকজনের সঙ্গে। এবং তিনি কে? তৃণমূল কংগ্রেসের বিধায়ক, বরিষ্ঠ নেতা তাপস রায়ের সঙ্গে তার একটি ছবি পাওয়া গেছে। সেই ছবিটা কে পোস্ট করেছেন? রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তিনি তার এক্স হ্যান্ডেলে এই ছবিটি পোস্ট করেছেন। অর্থাৎ ছবি পোস্ট করে তারা একটা ধারণা তৈরি করতে চাইছে যে বিজেপি নয়, এই ঘটনার পেছনে এই 7 জন যে চক্রী রয়েছে সংসদের এই রংবাজির ঘটনায়, এই 7 জনকে সমস্তভাবে তাদের সমস্ত দায়িত্ব যেন এই ইন্ডিয়া জোটের এক একজন শরিকের। এবং সে বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি, এখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা এই ঘটনার তদন্ত করছে তারা কিছু বলছে না, কিন্তু তারা এই বিষয়টি বিজেপি জেনে যাচ্ছে যে এই ললিত ঝা নাকি ইন্ডিয়া জোটের শরিকদেরই একদম অংশ। আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, যেখানে খুব গুরুত্বপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় সংসদে হামলার ঘটনার দায় স্বীকার করতে তো পারবেই না বিজেপি, কারণ তাতে তাদের সমস্যা আছে। আর অন্যদিকে বিরোধীদের সাসপেন্ড করে গোটা আলোচনাটার ফোকাসটা বিরোধীদের ওপর চাপিয়ে দিতে চাইছে। ঠিক কি ঘটছে এই বিষয়ে এবং বিরোধীরাই বা কি প্রতিক্রিয়া দিচ্ছে এই বিষয়ে আমরা শুনবো এই প্রতিবেদনের থেকে। 862 কোটি টাকা ব্যয়ে নির্মিত সংসদ ভবনের সুরক্ষা ব্যবস্থা কতটা ভঙ্গুর তা বেআব্রু হয়ে গিয়েছে গত বুধবারের ঘটনায়। বহুস্তরীয় নিরাপত্তা বলয় টপকে 2 যুবকের অধিবেশন কক্ষে ঢুকে দর্শক আসন থেকে ঝাঁপিয়ে পড়ার ঘটনায় মুখ পুড়েছে শাসকের। বিড়ম্বনার মাত্রা বাড়িয়েছেন কর্ণাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা। 2016 সালে প্রধানমন্ত্রী মোদীর জীবনীকার এই সাংসদ 2 হামলাকারীকে সংসদে ঢোকার পাশের জন্য সুপারিশ করেছিলেন। ঘটনাচক্রে ওই 2 যুবকই প্রতাপের সংসদীয় কেন্দ্র মাইসুরুর বাসিন্দা। উদ্ভূত পরিস্থিতিতে শাসক এতটাই চাপে যে এমন গুরুতর ঘটনার পর প্রধানমন্ত্রী তো দূর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের চলতি অধিবেশনে এসে বিবৃতি দিয়ে উঠতে পারেননি। কিন্তু সেই দাবি তোলায় সংসদের 2 কক্ষ মিলিয়ে মোট 15 জন বিরোধী সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। এমনকি বিতর্কে জড়িয়ে পড়লেও বহাল তবিয়তে স্বপদে রয়েছেন মোদী ঘনিষ্ঠ সাংসদ প্রতাপ সিনহা।
তার টিকি ছুঁতে পারেনি তদন্তকারীরা। এই ইস্যুতে নিজেদের ব্যর্থতার দায় বিরোধীদের ওপর চাপাতে মরিয়া হয়ে পড়েছে কেন্দ্রের শাসক দল। বাংলায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে সংসদে হামলার মূল ষড়যন্ত্রী অভিযোগে ধৃত ললিত ঝায়ের 2020 সালে তোলা ছবি পোস্ট করেছেন। ওই ছবি দিয়ে হামলার সঙ্গে সরাসরি তৃণমূলের যোগ থাকার কথা বলেছেন বিজেপি সাংসদ। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বিজেপির, তাই তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে কুৎসা শুরু করেছে পদ্ম শিবির। এ বিষয়ে আইনি পদক্ষেপের কথা বিবেচনা করছেন তাপস রায়। এই কাহিনী দিয়ে ঘুরিয়ে দেয়া, ট্রোল আর্মি দিয়ে ঘুরিয়ে দেয়া, এবং তার সেনাপতি একজন আছেন, ঘুরিয়ে দিয়ে কোন রাজ্যে কোন শহর তার দায়িত্ব তাকে নিতে হবে। এই যে ছেলে মেয়েরা সারা রাজ্য ব্যাপী কিংবা সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছেন, কাহিনীটা ওইদিকে ঘুরে যাচ্ছে। তারপর একটা ছবি দেখানো, কে কার সঙ্গে ছবির মধ্যে ছিল, এই যে ডিফ্লেকশন ট্যাকটিক্স, এটা হচ্ছে নিজের গাফিলতি। ছবি দেখি, এখন ছবি তো অনেকের সঙ্গে অনেকেই দেখা যায়, কিন্তু এটা এভিডেন্স, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, এই ছবির আগে কিছু, এই ছবির পরে কিছু, আমি একেবারে স্পষ্ট করে আমি বলে দিচ্ছি, এটা হলপ করে বলছি যে এই ব্যক্তির নামে এবং চেহারায় আমি কখনোই পরিচিত নই, এবং তো অ্যারেস্ট হয়েছে শুনলাম। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় যেভাবে একটি ছবি পোস্ট করে সুকান্ত তৃণমূলকে জড়িয়ে বিভ্রান্তি ছড়াতে চাইছেন, তাতে এর নেপথ্যে কেন্দ্রের শাসকের বৃহত্তর চক্রান্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিরোধীদের মতে এই স্মার্টফোনের যুগে বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি দিয়েই যদি সব প্রমাণ হয়, তাহলে মেহুল চোকসি বা নীরব মোদির মতো ফেরার আসামির সঙ্গে মোদির ছবি নিয়ে কি জবাব দেবেন সুকান্তরা? যদিও রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি, ছবি দিয়ে তাঁরা রাজনীতি করেন না। তবে 26/11 ঘটনার মতো সংসদ হামলাতেও বঙ্গযোগ নিয়ে রাজ্য প্রশাসনকে যেভাবে দুষেছেন শ্রমিক, তা আদতে সেই নজর ঘোরানোর নগ্ন কৌশল বলেই মনে করছে বিরোধীরা। কলকাতা টিভি। বাংলা বলছে মঞ্চে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অশোক সরকার, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক সরকার আমাদের সঙ্গে রয়েছেন, এবং রয়েছেন সিপিআই এর মুখপাত্র গৌতম রায়। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে আমরা দর্শকদের প্রথমেই জানিয়েছি। আমি এই বিষয়ে একেবারে প্রথমে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্রর প্রতিক্রিয়া চাইব। এই যে ভারতীয় জনতা পার্টি সরাসরি তাপস রায়ের সঙ্গে একটি ছবি নিয়ে সুকান্ত মজুমদারের এই টুইট, আমরা তাপস রায়ের বক্তব্য শুনেছি, তিনি পুরোপুরিভাবে উড়িয়ে দিতে চাইছেন। রাজনৈতিকভাবে আপনারা কিভাবে মোকাবিলা করবেন? না, এখন ব্যাপারটা হচ্ছে যে ছবি যদি কথা বলে, তাহলে তো আমার কাছে মানে পুরো এনসাইক্লোপিডিয়া খুলে দিতে পারবো, আর বোধহয় আমাদের ডিসকাশনের পুরো সময়টাও চলে যাবে। তো সেটা বাদ দিলাম, সেটা পরে আসছি। এখন বিষয়টা হলো যে এই যোগ ওই যোগ, নকশাল, মাওবাদী, অমুকবাদী তমুকবাদী বাদ দিলাম, এত যোগ সত্ত্বেও তাকে ছাড়পত্রটা বিজেপির সাংসদ কেন দেয়? এটা তো করতে হবে। তাহলে বিজেপির সাংসদের মাওবাদী যোগটা নিয়ে কে প্রশ্ন তুলবে? কে তাকে জিজ্ঞাসাবাদ করবে? অ্যারেস্টটা কে করবে? তার আগে সাসপেন্ডটা কে করবে? আজকে 2001 সালে এই একই ঘটনা ঘটেছিল। দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী এসে পার্লামেন্টে বক্তব্য রেখেছিলেন। লোকসভা রাজ্যসভাতে ভাগ করে এক জায়গায় প্রধানমন্ত্রী, এক জায়গায় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রকের হয়ে স্বয়ং বিদেশ মন্ত্রী, তৎকালীন বিজেপিরই সরকার ছিল। তাহলে এই সভ্য ভদ্র আচরণ কিভাবে করা যায় সেটা নিদারুণ একটা উদাহরণ আছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল একটি প্রাইভেট টিভি চ্যানেলকে ইন্টারভিউ দিতে পারেন, সেখানে উনি বলছেন, যেখানে পার্লামেন্ট চলছে, সারা দেশ ওনার মুখে পার্লামেন্টের দিকে তাকিয়ে আছে, এই হামলার উত্তর চাইছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটি প্রাইভেট বেসরকারি চ্যানেলকে এসে প্রশ্নের জবাব দিচ্ছেন, পার্লামেন্টে দিচ্ছেন না। এটা তো ব্রিচ অফ ট্রাস্ট দেশের মানুষের সাথে, সংসদের সাথে। কংগ্রেস কি একই কথা মনে করে? যেমন আমরা মনে করার সঙ্গে আমি আরো কয়েকটা কথা যোগ করব। বলুন। যেমন এই ঘটনাটা আমার এখন এরা বলছে মাওবাদী টাওবাদী অনেক কিছু উঠে আসছে, আর এই ছবি আমার কাছেও এরকম হাজারখানেক ছবি আছে এখনকার অনেক মন্ত্রীদের সঙ্গে, সেটা কোনো কথা নয়।
কত ছবি থাকলে গিয়ে সে হবে কিছু খারাপ কাজ করবে খারাপ করবে তা নয়। কথা হলো গিয়ে এই যে চক্রান্তটা আমার মনে হয় যে দেশে এত বেকারি, এত দরিদ্র সীমায় লোক আছে, একটা কারখানা নেই, চাকরি নেই, এসবগুলো নজর ঘোরাতে মোদী সরকার এবং আরএসএসের এটা একটা চক্রান্ত, যাতে এই ঘটনাটা সমস্ত দিকের মুখটা চলে যায় ওই পার্লামেন্ট নিয়ে। বেশ, আসবো সিপিআই এর কাছে। দেশটা চালাচ্ছে বিজেপি, সরকারটা বিজেপির। এত কোটি কোটি টাকা খরচ করে একটা ঝাঁ চকচকে লোকসভা তৈরি করা হয়েছে, সেখানে নিরাপত্তাহীনতা যে কীরকম এটা আবার নতুন করে আমরা বলেছিলাম, আমরা বিরোধীরা সবসময় বলেছিলাম যে এত ঝাঁ চকচকে করার দরকার নেই। দরকার যেটা সেটা হচ্ছে ভারতবর্ষকে নিরাপদে রাখা। সেই নিরাপদে রাখার জন্যে মানুষ, ভারতবর্ষী হিসাবে ভারতবর্ষের মানুষের আমজনতার কথা তো ভাবেই নাই গভর্নমেন্ট। আর গভর্নমেন্টের যে লোকসভা, সেই লোকসভায়ও যে কতখানি নিরাপদ নয় সেটা পরিষ্কার মানুষ বুঝতে পারলো। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যে যারা এই ঘটনাটা ঘটালো তারা যে পাসটা ব্যবহার করলো বিজেপি সাংসদের পাসটা, তার বিরুদ্ধে কোনো ধরনের আলোচনা, কোনো ধরনের কোনো চর্চা নেই। তাকে কোনোভাবে সাসপেন্ড নেই। সাসপেন্ড হচ্ছেন কারা? না বিরোধী সাংসদরা সাসপেন্ড হচ্ছেন। দেখা যাক, আমরা এই আলোচনায় থাকবো যে কয়েকজন নিরাপত্তা কর্মী। আর কিছুক্ষণের মধ্যে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এসে যাবে, শুনবো তার প্রতিক্রিয়া। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে একটা বিষয় বারংবার উঠে আসছে যে এই যে ললিত যারা 7 জন মিলে হঠাৎ করে ভেবে ফেললেন, ব্যাপারটা তেমন নয়। প্রায় দীর্ঘ 1 বছর ধরে তারা এই বিষয়টি নিয়ে পরিকল্পনা করে তারপরে সংসদে গিয়ে নিজেদের বক্তব্য রাখতে চেয়েছেন, কিন্তু তাদের স্লোগানে যে বিষয়গুলো উঠে এসেছে, যেটা কখনো নিলামের মুখে, কখনো বা অমর সিংহের হাতে থাকা প্যাম্পলেটে সেখানে বিষয়গুলি উঠে আসছে, সেটা কিন্তু সেই বেকারত্ব, কৃষকদের সমস্যা, মণিপুরের হিংসা। আমি আসবো কৃষাণু মিত্রর কাছে। এই যে চাকরি না থাকার হতাশা, এটা সংসদে গিয়ে উগড়ে দিচ্ছে এই দেশের যুব সমাজ। যে নিলামের কিন্তু অনেক ডিগ্রি, তা সত্ত্বেও সে চাকরি পায়নি। একজন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন কিন্তু চাকরি পাননি, পুলিশের চাকরি দিয়ে আরেকজন ব্যর্থ হয়েছেন বারংবার। দেখো ময়ূখ, সাধারণ নাগরিকের দৃষ্টিকোণ থেকে অনেক হতে পারে। আমি একটা দায়িত্ববান দলের দায়িত্ববান প্রতিনিধি রূপে আমি বলবো যে আপনি যতই শিক্ষিত হন, এ তো বিজেপির মতো যুক্তি হয়ে যাচ্ছে না। 350 রেল দুর্ঘটনা হচ্ছে, যখন সেগুলো নিয়ে প্রশ্ন করা হবে বলবেন রেলমন্ত্রী প্রচণ্ড শিক্ষিত, রেলমন্ত্রী নাকি প্রাক্তন অমুক পাশ করেছে, তমুক পাশ করেছে। তো এই কুযুক্তিতে আমি যাব না। দেশে আইন আছে, আইন ভাঙলে তার পরিণতি ফেস করতে হবে, শাস্তি পেতে হবে। আপনি কত শিক্ষিত সেই জন্য আপনার ব্যর্থতা বা আপনার ক্রিমিনাল কাজ ঢাকা যায় না। কিন্তু একজন রাজনৈতিক কর্মী বাদে একজন সাধারণ মানুষের ক্ষেত্রে আমি গালভরা ভগৎ সিং এর উদ্ধৃতি যেটা আছে সেটাও বলতে পারি, बहरों को सुनने के लिए धमाका करना होता है, কিন্তু সেটা তো আর মানে এই ক্ষেত্রে একজন দায়িত্ববান প্রতিনিধি রূপে আমার জন্য মানে সেটা করাটা ঠিক নয়। আমি বলছি এই যে কথা বলা হচ্ছে যে এর ছবি ওর ছবি, আমি ছবি নয়, ছবি তো যে কেউ, আমরা পাবলিক প্রোগ্রামে যাই যে কেউ ছবি তুলে নিতে পারে। আমি বলছি ঘোষিত। আজকে তালিব হোসেন শাহ সন্ত্রাসবাদী কে বলল? কেন্দ্র সরকার বলল। তালিব হোসেন শাহ কোনো ছবি তোলেনি, সে বিজেপি দলের মাইনরিটি মোর্চার জম্মু কাশ্মীরের বুকে নেতা ছিল। আজকে ধ্রুব সাক্সেনা ইন্দোরের বুক থেকে ধরলো, কে ধরলো? শিবরাজ সিং চৌহানের মধ্যপ্রদেশ সরকারের এসটিএফ। কি অভিযোগ? পাকিস্তানের হয়ে চরবৃত্তি করছিল। কে সে? কোনো সেলফি নয়, বিজেপির যুব মোর্চার নেতা কৈলাস বিজয়বর্গীর সাথে মিটিং করছে, তার ছবি আছে। এছাড়া অনেকগুলো নাম আসছে। কিছুদিন আগে আমাদের ডিআরডিওর একজন সায়েন্টিস্ট, সম্ভবত প্রধান বা উপপ্রধান, তিনি ধরা পড়লেন পাকিস্তানের হয়ে চরবৃত্তি করতে গিয়ে, প্রদীপ কারলুরকার। এখানে তিনি ছবি আছে, আরএসএস এর ইউনিফর্ম পরে উনি ভাষণ দিচ্ছেন। তাহলে আমরা আরএসএস যোগ নিয়ে আলোচনা করেছি কি? এইখানে হচ্ছে আরেকজন সঞ্জয় শেরপুরিয়া, বর্তমানে গ্রেপ্তার, উত্তরপ্রদেশ এসটিএফ গ্রেপ্তার করেছে। প্রধানমন্ত্রীর দপ্তরের ওয়াইফাই পাসওয়ার্ড দেখিয়ে লোকের কাছ থেকে টাকা নিচ্ছিল, তোলাবাজি করছিল। বিজেপির সরকারই গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ কি? প্রধানমন্ত্রীর দপ্তরের পাসওয়ার্ড এলো কি করে? বিভিন্ন বিজেপির নেতার সাথে ছবি। এখানে ছবি কার সাথে?
আজকে বিজেপির নেতা দেখুন, তাদের আরএসএস এর প্রধান মোহন ভাগবত, এখানে দেখছেন জেপি নাড্ডা, এখানে দেখুন ওই কিরণ রিজিজু, এখানে অরুণাথ ঠাকুর, ইনার সাথে প্রধানমন্ত্রীর ছবি আছে, এবং সেলফি ছবি নয়, বসে বৈঠক করছেন প্রধানমন্ত্রীর দপ্তরে, তার ছবি আছে। তাহলে এর জবাবটা কে দেবে? আপনি কোনো পাবলিক প্রোগ্রামে স্টেজের আড়াল থেকে তাপস রায়ের সাথে কে ছবি তুলে নিয়েছে, এবং ছবিটা দেখে বোঝা যাচ্ছে তাপস রায় জানেনও না, উনি ওই দিকে তাকিয়েও নেই, উনি হেঁটে অন্য জায়গায় চলে যাচ্ছে। এটা যদি আজকে পলিটিক্যাল ন্যারেটিভের অংশ হয়, তাহলে এই এতগুলো যেগুলো আমি উদ্ধৃত করলাম, ধ্রুব রাঠি থেকে, তালিব হোসেন থেকে, সঞ্জয় শেরপুরিয়া থেকে, প্রদীপ কারলুরকার থেকে, এরা তো বোনাফাইড অধিকারী কোনো সংগঠন বা সংস্থার সাথে যুক্ত। তাহলে এদের জবাবটা কে দেবে? খুঁজবো এই বাংলা বলছেন মঞ্চে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়ে গিয়েছে। বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদিকে যখন রাজনৈতিক চাপানোতর চলছে, তার পাশাপাশি চলছে তদন্ত। এই তদন্ত করতে গিয়ে ললিত ঝা, তাকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে, আজ তার 7 দিনের হেফাজত হয়েছে, এবং এই ঘটনার প্রধান চক্রী। বাকি যে 4 জন ছিল তাদেরকে নিয়ে এই ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এরই মধ্যে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত সাগর শর্মা, লখনৌয়ের বাসিন্দা সাগর শর্মা, তার একটি ডায়েরির কয়েকটি পাতা সেটি কলকাতা টিভির হাতে এসেছে, এবং সেই ডায়েরির পাতায় কি বলছেন সাগর শর্মা? আপনাদের মনে রাখতে হবে, এই সাগর শর্মা কিন্তু বেঙ্গালুরুতে পড়তে গিয়েছিলেন, এবং সেখান থেকে ফিরে আসার পরেই তার এই ধরনের চিন্তাভাবনা হয়েছে বলে তার বাবা অভিযোগ করেছেন। এবং এই সাগর শর্মা একজন রিক্সার ড্রাইভার। তার বক্তব্য, তার যে ডায়েরি, সেই ডায়েরিতে ছত্রে ছত্রে বিভিন্ন জাতীয়তাবাদী কবিতা লেখা রয়েছে, এবং সেখানে কোনো জায়গায় তিনি 24শে জানুয়ারি 2021-এ তার একটি এন্ট্রি রয়েছে, যেখানে তিনি বলছেন, আজ প্রায় 5 বছর পর আমি লিখতে শুরু করছি, এবং এই জীবনের 5 বছরের ব্যক্তিগত অভিজ্ঞতা লেখার প্রয়োজন অনুভব করলাম। 5 বছর পর লেখার প্রয়োজন অনুভব কোন তাগিদে অনুভব করছেন সাগর শর্মা, প্রশ্ন উঠছে তা নিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে 6 ফেব্রুয়ারি ওই 2021-এ, অর্থাৎ 2023 ডিসেম্বরে ঘটনা 2 বছর আগে তিনি লিখছেন, বাড়ি ছাড়ার সময় ঘনিয়ে এসেছে, একদিকে ভয়, অন্যদিকে কিছু করার একটা জ্বলন্ত ইচ্ছে। এমন একটি দিনের অপেক্ষায় ছিলাম যেদিন আমি আমার দায়িত্ব আরো বেশি করে পালন করব। আমরা দেশের মৃত্যুকে ভয় পাই, আমাদের প্রথা ঐতিহ্যের দাসত্ব থেকে মুক্তি দিতে হবে। এই কথাগুলো কিন্তু লেখা রয়েছে তার ডায়েরির বিভিন্ন পাতায়। এই সাগর শর্মার এই ডায়েরি কিন্তু একটা বড় পরিকল্পনার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে, এবং সেখানে এই বিষয়টি খুব তাৎপর্যপূর্ণ যে সাগর শর্মার এই ডায়েরিতে যে কথা লেখা হয়েছে, সেই কথাগুলি সেক্ষেত্রে 2021-এ বসেই কি এই চিন্তাভাবনা কোনো জায়গায় কোনো তৈরি হয়েছিল, যেটা 2023-এ এসে পরিকল্পনার রূপ পেয়েছে? না, যদিও ললিত ঝাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অবশ্য বলা হচ্ছে যে তিনি গত 1 বছর ধরে পরিকল্পনা করছিলেন এবং বাজেট অধিবেশনেই রেকি করেছেন এই ঘটনা সম্পর্কে। এই প্রত্যেকটি বিষয় উঠে আসছে তদন্তের প্রেক্ষিতে। ললিত ঝায়ের দিক থেকে একটি বাংলার যোগও পাওয়া গিয়েছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমি আসবো একবার কংগ্রেসের কাছে, যেটা জানতে চাইবো অশোক সরকার, কংগ্রেসের মুখপাত্র। এই যে কখনো ই-রিক্সা ড্রাইভার, কখনো নিলামের মতো একজন, বেশ কয়েকটি ডিগ্রি রয়েছে তার, কখনো একজন ইঞ্জিনিয়ার মনোরঞ্জন, তারা এই মুহূর্তে একেবারে মানে নবীন প্রজন্ম, তারা চাকরি পায়নি বলে কি তাদের এই ক্ষোভটা তারা সংসদে দেখাতে চাইলেন? এটা বড্ড ছোট ব্যাপার হয়ে গেল। তারা চাকরি পায়নি বা এই পায়নি, টোটাল দেশে চাকরি নেই, এটা তো অনেক দিন থেকেই চলছে আর কি। 2 কোটি চাকরির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন, আমি জানি না 2 লাখ হয়েছে নাকি, কিন্তু এটা নিয়ে কোনো ওনারা চেষ্টা করছেন, কি করছেন সেগুলো আরও তদন্ত সাপেক্ষ। কিন্তু এই ঘটনাটা ঘটালো কেন, এই ঘটনাটা ঘটার পেছনে কারা আছে, এটাই মূল বক্তব্য আমার। অবশ্যই প্রধানমন্ত্রী এবং অমিত শাহ দুজনে এখনো অবধি কোনো বিবৃতি দেননি। যে প্রধানমন্ত্রী প্রতি ঘন্টায় টুইট করেন, প্রতি ঘন্টায় টুইট করে সারা বিশ্বের সমস্ত বড় বড় লোকেদের জানান যে আমি কত এটা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আর
প্রাইভেট চ্যানেলে না বলে পার্লামেন্ট যখন চলছে পার্লামেন্টে এসে কিছু বক্তব্য রাখতে পারতেন অমিত শাহ, কিন্তু রাখলেন না, ভয় পাচ্ছে। দেখি না 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 না, ওদের সাজানো ঘটনা যেটা যেটা সাজিয়েছে আরএসএস এবং বিজেপি, এই সাজানো ঘটনাটা দেশের লোকের মনটা ঘোরাবার জন্য করছে, সেই জন্য এত টাইম। এই যে প্রশ্ন যাদের দিকে উঠছে সেই ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে উপস্থিত, আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতি চট্টোপাধ্যায়, কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই জ্যোতিকে। একের পর এক প্রশ্ন উঠছে যে এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী তারা কেউ বিবৃতি দিলেন না। যিনি প্রধান অভিযুক্ত, সেই যার পাস পেয়েই এই দুজন ভেতরে ঢুকেছিলেন, সেই বিজেপি সাংসদ, তার বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ করা হলো না। কিন্তু এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন পর্যন্ত চালু হলো না, কিন্তু বিজেপির রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের যোগ পেয়ে গেলেন আর লোকসভায় 14 জনকে বহিষ্কার করে দেওয়া হলো। অনেকগুলো কোশ্চেন এসছে। সেটা হচ্ছে যে আমি আস্তে আস্তে শুনছিলাম কিষেনদার বক্তব্য। দেখুন, মানে আমাদের তো মানে যারা কথায় কথায় ছবি দেখিয়ে রাজনীতি করে, মানে প্রধানমন্ত্রীর ইস্তফাপত্র দাবি করে, আমরা দেখেছি। মানে একটা নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে ছবি, তার মানে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে ছবি, তার মানে হচ্ছে হোম মিনিস্টারকে পদত্যাগ করতে হবে। আজকে সেটাই তো আমাদের সুকান্ত দা জানতে চেয়েছে যে কতটা গভীর, আদৌ ঠিক না বেঠিক। এটা তো মানে সেটা তো ওনাদেরকে, মানে এই যে মানে অবস্থানটা ওনাদেরকে তো স্পষ্ট করতে হবে। উনি জাস্ট জানতে চেয়েছে, এর বাইরে কিছু নয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা বলা হলো যে মানে আমাদের সাংসদের ইস্তফাপত্র বা পদত্যাগপত্র যেটা বলা হলো, দেখুন ওনার মানে যে ছেলেটা মানে অ্যাকিউজড, যে ছেলেটা ওই সাংসদের, আমাদের বিজেপি সাংসদের পাশ নিয়ে ঢুকেছিল, তার বাবার আজকে স্টেটমেন্ট শুনছিলাম। তার বাবা আজকে বলছে যে মানে আমার ছেলে, মানে আমার সাংসদ ভালো কাজ করেন এবং আমার সাথে সুসম্পর্ক, সেই সুবিধা নিয়ে আমার ছেলে যখন সংসদে ঢুকলো তখন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, মিসলিড করা হয়েছে আমার ছেলেকে। অর্থাৎ সাংসদের কোনো দোষ নেই। কার স্টেটমেন্ট? ওই ছেলেটা, যে ছেলেটা বিপদগামী ছেলে, যে ছেলেটা পার্লামেন্টের ভিতরে ঢুকে অনুপ্রবেশ করেছিল। যে কেউ চাইবে সাংসদ অ্যালাউ করে দেবে, সাংসদকে জিজ্ঞাসাবাদ করা হবে না, তার জন্য সাংসদের কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, সাংসদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে না, সাংসদের বিরুদ্ধে দেখুন এটা আমার ব্যবস্থা গ্রহণ করা হবে না। দেখুন বিষয়টা হচ্ছে এটা ভারতীয় জনতা পার্টির বিষয় নয়, বিষয়টা হচ্ছে পার্লামেন্টের বিষয়। আর পার্লামেন্টের বিষয়, পার্লামেন্টের লোকসভার যে স্পিকার ওম বিড়লা জি অলরেডি স্পষ্ট করে দিয়েছেন যে কি ব্যবস্থা গ্রহণ করা হবে কি হবে না। এর সাথে নাথিং টু ডু উইথ হোম মিনিস্ট্রি, নাথিং টু ডু উইথ আপনার পিএমও। আজকে যারা আজকে এখানে হোম মিনিস্টারের পদত্যাগপত্র দাবি করছে তাদেরকে আমি বলতে চাই, তাদেরকে আমি বলতে চাই, পার্থিবানকে যখন সাসপেন্ড করা হচ্ছে তখন তো ভাবছেন না লোকসভা স্পিকার আগে সাসপেন্ড হয়ে গেল, বিরোধী একজন যিনি ছিলেনই না এলাকায় তাকে আগে সাসপেন্ড করে দিল, তারপরে বললেন আমি ভুল করেছি। না এটা ঠিক, আপনি যেটা বলেছেন একদম, আপনি যেটা বলেছেন একদম পয়েন্ট বলেছেন, কিন্তু তার পরবর্তীকালে তার ওই যে ইস্তফা মানে যেটা মানে সেটাকে ফিরিয়ে আনা হয়, এটা আপনাকে জেনে রাখা দরকার। বিষয়টা এবার দেখুন, মানে কি আগে ভুলটা হচ্ছে কিন্তু বিরোধীদের লক্ষ্য করে আমি এই জিনিসটাকে আমি কখনো সমর্থন, কিন্তু যারা মানে ওম বিড়লা নিজে মিটিং ডাকলেন, সেখানে বিরোধী দলের প্রত্যেকটা মানে বিরোধী দলের লোক ছিলেন, বিরোধী দলের সাংসদরা ছিলেন, সবাই সম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে ডেরেক ওব্রায়েন নাটক করতে গেছে, ওখানে নাটক করে অরাজকতা তৈরি করছে, মানে অরাজকতা তৈরি করা এবং তার সুবিধা নেওয়া তৃণমূল কংগ্রেসের, এটা তো ক্যারেক্টারিস্টিক, সেটা তো আমরা জানি বারবার করে। এখানে দেখুন না, হিরেন চট্টোপাধ্যায় নেই, হিরেন চট্টোপাধ্যায়কে করা হলো, আপনার এফআইআর এর ভিতরে নেওয়া হলো কোথায়, যখন বিধানসভার ভিতরে আপনার আন্দোলন হচ্ছে, হিরেন চট্টোপাধ্যায় সেখানে ছিলেন না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা যে পদত্যাগ মানে ওম বিড়লা পদত্যাগপত্রটাকে ফিরিয়ে নিয়েছে, মানে ওনার যে যেটা মানে সাসপেনশন পেপারটাকে উইথড্র করা হয়েছে, তো এইটা কোথায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে? আমরা একগুচ্ছ এই বিষয়ে যে অভিযোগ বিজেপি যে পাল্টা জবাব দিয়েছে, সিপিআই এবং তৃণমূল আলোকপাত করতে চাইছে, আমরা তাদের বক্তব্য শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে যে অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে তার উত্তর শুনতে চাইবো। প্রথমে আসবো সিপিআই এর কাছে। সিপিআই আলোকপাত করতে চাইছিলেন গৌতম রায়। হ্যাঁ, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে যেভাবেই এটাকে বিচার করা হোক না কেন, যেভাবেই এটা আলোচনা করা হোক না কেন, আসলে গোটা দেশ জুড়ে একটা হতাশা। যে ঘটনাগুলোর আমাদের সামনে আসছে বারবার, সেটা হচ্ছে মণিপুরের ঘটনা। দেশে নতুন করে ইন্ডাস্ট্রি না হওয়া, বেকার ছেলেদের যে তাদের যে কষ্টের যন্ত্রণার জায়গা,
গোটা দেশ জুড়ে সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে বিরাষ্ট্রীকরণ করে দেওয়া, কোটি কোটি টাকা যারা নিয়ে পালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো আইনি পদক্ষেপ না করা, এই সমস্ত বিষয় মিলিয়ে গোটা দেশ জুড়ে যেভাবে বিজেপি দেশটাকে চালাচ্ছে তার বিরুদ্ধে একটা জনগণের একটা জনরোষ তৈরি হয়েছে। নিশ্চয়ই এই যে পদ্ধতিতে তারা লোকসভা দাবি জানানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকতেই থাকতে পারে, দাবি কিন্তু বিষয়বস্তু নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই যে দেশটাকে যেভাবে চালাতে চাইছে বিজেপি এবং যেভাবে দেশের ধর্মনিরপেক্ষতাকে পর্যন্ত বিপন্ন করছে, এই কয়েকদিন পরই তো রাম মন্দির নিয়ে নাচানাচি শুরু হবে। এই সবই তো একটা দেশের বহু বৈচিত্র্যের মাঝখানে যে ভারতবর্ষের দর্শন সেটাকে বারে বারে খণ্ডিত করা হচ্ছে এবং বারে বারে দেশের আসল যে দৃষ্টি আমজনতার জন্য যে নীতি তৈরি করা, সেই নীতিকে বাস্তবায়িত করার দিকে যে সরকারের আমজনতার সরকারের যাওয়ার কথা, এটা তো আমজনতার সরকার নয়, এটা বড়লোকদের সরকার, ধনিক শ্রেণীর সরকার। সেই জন্য তারা ব্যবসায়ীদের পক্ষে, ধনিক শ্রেণীর পক্ষেই আইন তৈরি করছে এবং তাদের পক্ষে নিয়ে যাওয়া যায়। বিজেপির বক্তব্য যে সুকান্ত মজুমদার প্রশ্ন তুলছেন, আদতে তিনি কোনো কিছু মানে সরাসরি অভিযোগ করছেন না, তিনি প্রশ্ন তুলছেন। আর 2 নম্বর হচ্ছে গিয়ে এই যে বিজেপির পক্ষ থেকে যেরকম ভাবে সাসপেন্ড করে দেওয়া হয়েছে পার্থিবানকে, ঠিক একই রকম ভাবে হিরণ চট্টোপাধ্যায়ের উদাহরণ ওরা তুলে ধরেছেন। আপনার উত্তর শুনব। আমি এখানে 2টো জিনিস বলছি, 3টে জিনিস। প্রথম কথা হলো, এই মাপকাঠিগুলো কে ঠিক করেছে? আমরা জানি এই মাপকাঠিগুলো ছবি দিয়ে কে করেছে, তো বিজেপি করেছে। আমি তো কোনো ছবির উদাহরণ দিলাম না, আমি তো অধিকৃত হয় ডিআরডিও সায়েন্টিস্ট, নয় বিজেপির ঘোষিত নেতা, নয় বিজেপির কোনো অফিস বিয়ারার্স, যুব মোর্চা, কখনো মাইনরিটি মোর্চা, কখনো প্রধানমন্ত্রীর সাথে অফিসে বসে মিটিং করা লোক। এটা কোনো সেলফি বা ছবির কথা বলছি না। তাতে এর উত্তরগুলো বিজেপির কাছ থেকে পাওয়া যাচ্ছে না কেন? 1। 2 হচ্ছে, মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিজেপির অভিযোগ কি ছিল? যে মহুয়া মৈত্রর আচরণ সম্ভাব্য যে পার্লামেন্টের ওয়েবসাইট তার সিকিউরিটিকে সম্ভাব্য কোনো সিকিউরিটি ব্রিচের জায়গায় নিয়ে গেছে। মানে মহুয়া মৈত্র আচরণে একটা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা হয়নি, ঠিক আছে? সম্ভাবনা, তাতেই কি ব্যবস্থা হলো? তৎক্ষণাৎ এথিক্স কমিটি সাসপেন্ড। এই ক্ষেত্রে তো নিরাপত্তা বিঘ্নিত হয়ে গেল আমাদের সকলের সামনে, এই ক্ষেত্রে প্রমাণিত। এবং শুধু তো ব্যর্থতা পার্লামেন্টে ঢোকার নয়, এই যে বললো না অমিত শাহর পদত্যাগ আমরা কেন চাইছি, দিতে হবে অমিত শাহকে পদত্যাগ। তার কারণ হচ্ছে দিল্লি পুলিশের কাছে আগাম ইন্টেলিজেন্স ছিল এবং দিল্লি পুলিশ সেই ইন্টেলিজেন্সের ফলো আপ স্বরূপ তার জন্য বৈঠকও করেছে যে 13 তারিখ এই সম্ভাব্য আক্রমণকে কিভাবে পর্যদুস্ত করবে। তা সত্ত্বেও এটা তারা তো আকাশ থেকে পার্লামেন্টে পড়েনি, তারা তো দিল্লি শহরে প্রবেশ করেছে। কার অধীনস্থ? দিল্লি পুলিশ কার অধীনস্থ? এবং তারপরে তারা পার্লামেন্ট চত্বরে এসছে। পার্লামেন্টের সিকিউরিটিকেও প্রশ্ন করছি, কিন্তু পার্লামেন্টটার চারিদিকে যে বেষ্টনী সেইটা তো আকাশ থেকে পড়ছে না, সেটা তো পশ্চিমবাংলা হয়ে যাচ্ছে না, কোনো কংগ্রেস বা সিপিএম শাসিত রাজ্য হয়ে যাচ্ছে না, এটা তো বিজেপি শাসিত। এবং শেষ বলে দিই, একটা খুব মারাত্মক পয়েন্ট আছে, সেটা হচ্ছে কিছু বছর আগে এই যে তুমি ডায়েরি দেখালে, আমরা এরকম একটা সংগঠন নিয়ে আলোচনা করছিলাম যার নাম ছিল অভিনব ভারত। তাতে বেশ কিছু ক্যারেক্টারের নাম বলছি, কর্নাল পুরোহিত, সাধ্বী প্রজ্ঞা ঠাকুর, এরা এখন কোথায়? এবং সেই তদন্তটা দেশবিরোধী তদন্ত, তো দেশবিরোধী কার্যকলাপ, তো তার তদন্তটা কোথায় দাঁড়িয়ে? এবং সাধ্বী প্রজ্ঞা যার জেলে থাকার কথা, অন্তত ভারতবর্ষের পাবলিক লাইফ থেকে অন্তত ব্রাত্য হওয়া উচিত, আইনের মতো চলবে, কিন্তু তাকে সাংসদ করলে কে করলো? এবং এইভাবে পুলওয়ামার মতো কি এই ঘটনা, যেটা অশোকদা বলার চেষ্টা করলেন, এটা 2024-কে যেটা সত্যপাল মালিক বলেছে, বিজেপির নেতা প্রাক্তন গভর্নর, যে আবার একটা সত্যপাল মালিক বলেছিলেন রাম মন্দিরে বিস্ফোরণ বা কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে বিস্ফোরণ, যার মধ্যে নতুন পার্লামেন্ট ছিল। এই পার্লামেন্টের সিকিউরিটি নিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি ছিল স্বয়ংক্রিয় যন্ত্রপাতি। শুনবো। দেখুন, অনেকগুলো কথা বলা হলো। 2001 সালে যখন পার্লামেন্টের অ্যাটাক হয় তখন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আমরা কি দায় চাপিয়ে দেবো তার উপর? এটা সম্ভব? বোকা বোকা কথা বলা হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখুন সেই সময় তো আমি বলছি যে
তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে আমরা দোষী সাব্যস্ত করতে পারি? ওটা দোষী দ্বিতীয় সাব্যস্ত বিষয় হচ্ছে দোষী সাব্যস্ত করো প্রধানমন্ত্রীর ইস্তফাটা দেওয়ার পর। আরে ভাই তোমার সময় আমি বলিনি। খাগড়াগড়ে দেখলাম নিচে টিএমসির পার্টি অফিস, উপরে হিজবুল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ তারা বোম বাঁধছে, এবং এটা দীর্ঘদিন ধরে পুলিশ ইন্টেলিজেন্স জানতো না। তৃণমূলের সঙ্গে যে একটা জামাতের নেক্সাস রয়েছে এর থেকে তো স্পষ্ট। হাসান মোহাম্মদ ইমরান কে? সিমির প্রতিষ্ঠাতা পরিচালক। আরে বাবা কথা শোনার ধৈর্য, হাসান মোহাম্মদ ইমরান এই ক্ষেত্রে উত্তরটা ওহো তুমি বললে ইন্টেলিজেন্সের কথা। না নিশীথ পারামানিক বিদেশি, নিশীথ পারামানিক আবার বিদেশি স্মাগলার, বিজেপির অভিযোগ সে এখন কেন্দ্রীয় কথা শুনে না তো ঝাল হবে এবার। শুনে 19B দরগা রোডে কার অফিস? হাসান মোহাম্মদ ইমরান কিসের? সিমি, নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমি, তার প্রতিষ্ঠাতা পরিচালক। তাকে রাজ্যসভায় পাঠিয়েছে কে? এই তৃণমূল কংগ্রেস। ইন্টেলিজেন্স কোথায় থাকে তখন? তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা বলা হলো যে সিপিএম এর তরফ থেকে যে রাম নিয়ে নাচানাচি করা হচ্ছে, রামের দেশে রাম নিয়ে নাচানাচি করা হবে, কারো কিছু করার থাকলে করে নিক। সিপিআই বামফ্রন্ট, রামের দেশে রাম নিয়ে নাচানাচি করা হবে, কারোর কিছু করার থাকলে করে নিক। মানুষ হচ্ছে রামের সাথে রয়েছে, সেই কারণের জন্য রামের সেই কারণের জন্য কনস্টিটিউশনের প্রথম পৃষ্ঠাটা খুলে দেখুন। বাবা সাহেব আম্বেদকর যখন মানে কনস্টিটিউশন তৈরি করেন প্রথম পৃষ্ঠায় হচ্ছে রাম আর কৃষ্ণর ছবি। তখন ওনাকে যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে জিজ্ঞাসা করা হয় যে কেন রাম আর কৃষ্ণের ছবি, বলছে দেশ হচ্ছে রাম আর কৃষ্ণ, কারো যদি আপত্তি না থাকে সে পাকিস্তানে চলে যেতে পারে। কিন্তু এইখানে আমরা এই আলোচনায় থাকবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ। একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে আমরা বারংবার দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির বক্তব্য যে এই যে আলোচনা, এই যে বিষয়টি যে তারা কখনোই বিরোধীদের ওপর চাপাতে মরিয়া নয়, ঘটনা, তারা ঘটনার কথা বলছে। কিন্তু এখনো পর্যন্ত যে তথ্যটা সবার আগে যে বিরোধীদের যে 15 জনকে সাসপেন্ড করা হলো, কিন্তু বিজেপির সাংসদ তার বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া হলো না, নট এ সিঙ্গেল স্টেপ। এটা কেন জ্যোতি? না আমি তো স্পষ্ট ক্লিয়ার করে দিলাম যে তার যে বাবা মানে যে অ্যাকিউজ, তার বাবা অলরেডি বলে দিয়েছে তদন্তকারী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে বা ওম বিড়লা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এথিক্স কমিটি বসতে পারে। মহুয়া মৈত্রের জন্য একটা এথিক্স কমিটি বললো বসলো না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2 দিন হয়ে গেল, কোনো বিবৃতি হলো না। আগের বার তো আপনাদেরই সরকার ছিল, যখন 2001 সালে যখন এই ঘটনা ঘটে তখন তো প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছিলেন। তাহলে দুটো বিষয় আমি স্পষ্ট করে দিচ্ছি। প্রথমত সংসদে ঢুকতে গেলে আপনার কে কোথা দিয়ে পাস নিয়ে যাচ্ছে এটা নেয় নরমালি। আপনি যারা যারা সাংসদ রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে মিউচুয়াল ফ্রেন্ডদেরকেও দেয়। আর এই ছেলেটা এর আগেও গেছে ওখানে। এই যে ছেলেটা যে কোন কি মনোরঞ্জন ডি না, এই ছেলেটা আগে দুবার গেছে, আগে দুবার গেছে। যাবে কি না যাবে এটা সংসদের দায়বদ্ধতা, এটা অনেক সংসদ করে থাকে। না তাহলে মহামন্ত্রী কি অন্যায় না করে? ওদের দেশদ্রোহী মহামন্ত্রী মিথ্যে কথা তাহলে বিজেপি সংসদ বিজেপি সংসদ যেটা লাস্ট হলো এটা করে বসে দিয়েছে। এই যে এই তো মিথ্যা তথ্য। মহুয়া মৈত্র কাউকে পাসওয়ার্ড দিল, সেটা দেশদ্রোহী। আর এখানে পার্লামেন্টের একজন সাংসদ সেখানে নিজের আত্মীয় নিজের এক্স্যাক্টলি পাস আর পাসওয়ার্ডের তফাৎ তো নেই, এবং সে তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন এবং নন অ্যাকোয়েস্টেন্স ছাড়া কাউকে রেকমেন্ড করতে পারে না। ওখানে তাকে আন্ডারটেকিং দিতে হয়। পার্সোনালি ছেলেটা দুবার গেছে, সেই ছেলেটা দিতে হচ্ছে না। বাবা কেন যাবে? ছেলেকেই তো ফাঁসি করবে, আর বাবাকে ফাঁসি করেছে, ছেলে গেছে, এটাই তো ব্রিচ হয়ে গেল। এমপি কে সার্টিফিকেট দিক যে এমপি ভালো হয়ে গেছে, দেশদ্রোহী এবং দেশদ্রোহী হচ্ছে অমিত শাহকেও জবাব দিতে হবে, পদত্যাগ করতে হবে। সেই এমপির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আমার নাম অবশ্যই। তো বিষয়টা হচ্ছে যে বলো না দেশদ্রোহী, দেশদ্রোহী কারা? তুমি বললে আরে পুলওয়ামা হামলার সময় তোমরা আরে বিজেপি চাও, আরে পুলওয়ামা হামলা তো সত্যপাল মালিক বলেছে, প্রমাণপত্র চাই, মালিক বলেছে না এখন বিরুদ্ধে রিপোর্টার কি হলো? 300 কিলো আরডিএক্স এর খতিয়ানটা কে দেবে? প্রধানমন্ত্রী কেন দিচ্ছে না বিবৃতি? স্বরাষ্ট্রমন্ত্রী কেন বিবৃতি দিচ্ছে? এখন মিলিটারি ইন্টেলিজেন্স, মিলিটারি প্রধান,
প্রেস কনফারেন্স করে বলছে যে বালাকোটে এয়ার স্ট্রাইক আমরা করেছি। বালাকোট কোথা থেকে এলো? পুলওয়ামা। তুমি তো পুলওয়ামা বললে। তুমি তো পুলওয়ামা বললে। ভাই বালাকোট আরে মিলিটারি কি? মিলিটারি পলিটিক্যাল লিডারশিপ কা কোশ্চেন করতে যেতে পারে। অশোক সরকার সরকারের বিজেপির এই যুক্তিকে একেবারে সরকারের নিরপেক্ষভাবে সরকার আরে মোদি বিরোধিতা করে দেশের বিরুদ্ধে না। উত্তর শুনবো। অশোক পক্ষপাত সরকার সে দুষ্ট মৈত্র সম্পর্কে যারা কুমন্তব্য করে বিজেপির সম্পর্কে ছেড়ে দেয় তারা হচ্ছে দেশবিরোধী। হচ্ছে তারা। আসছি এক মিনিট কংগ্রেসের বক্তব্যটা শুনবো। দেখুন, অশোক সরকার প্রথম কথা বলছি, এই সরকার একটা সর্বৈব মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার সরকার। তারা যা বলে তা করে না, যা করে সেটা দেশের জনগণের জন্য খারাপ করে। আজকে আপনি একটা কথা বলুন যে পার্লামেন্টে গেল, পার্লামেন্টে আমিও ঢুকেছি, ওখানে যে সিকিউরিটি থাকে সেই সিকিউরিটি পেরিয়ে কোনো মেটাল জিনিস নিয়ে, ইভেন কি 10 টাকার কয়েন বা 5 টাকার কয়েনও নিয়ে যেতে দেয় না, শুধু কাগজ ছাড়া কিছু নিয়ে যাওয়া যায় না। সেখানে এই জিনিসটা হলো, এটাতে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী যিনি দিল্লিতেই আছেন, তাদের বক্তব্য উচিত ছিল একটা বক্তব্য রাখা, প্রেস কনফারেন্স ডাকা বা পার্লামেন্টের মধ্যে গিয়ে যারা পার্লামেন্টের সদস্য তাদের সামনে বক্তব্য রাখা। কিছু এই দুদিন হয়ে গেল, কিচ্ছু করেনি। এবারে এখন নানা রকম অজুহাত নানান দিক থেকে দেখানো হচ্ছে। আমি একটা কথা ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি যে ভারতবর্ষের মতো এই ঘটনা আগে একবার ঘটেছে, আজ থেকে 21 বছর আগে কি 22 বছর আগে, 2001 সালে হয়েছে। তারপরে ঘটনাটা ঘটলো এবং নতুন পার্লামেন্ট, তাতে নাকি নতুন টাইপের সিকিউরিটি, ঝাঁ চকচকে না, নতুন সিকিউরিটি, নতুনভাবে ম্যানেজমেন্ট, নতুন তার সমস্ত ব্যাপার, সেখানেও এখানে এই জিনিসটা ঘটলো। এই ঘটনাটা ঘটলো মানে কি, এটা সম্পূর্ণ ফেলিওর অফ দ্য হোম মিনিস্ট্রি। তা সেই হোম মিনিস্ট্রি সেখানে একটা বক্তব্য তো রাখবে, একটা বক্তব্য রাখবে না। আছে হোম মিনিস্ট্রি নয়, দিল্লি পুলিশের অধীনস্থ তারা এলো, দিল্লি পুলিশের কাণ্ডের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি দাবি করো। বাবা মমতা ব্যানার্জি দোষ করেছে বলে অমিত শাহ দোষ করলে পরে সেটা দোষ নয়। অমিত শাহ মোদিও ভুল করেছে। আমি বলছি ইয়াকুব মেননের জন্য আবার ইয়াকুব এইখানকার ঘটনা, আজকের ঘটনার জবাব এটা দিচ্ছে না, ওরা সব জায়গায় পালাতে চাইছে। এটার ওদের কাছে উত্তর নেই। ওদের কাছে 13 তারিখে আমি একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হচ্ছে, বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে বিষয় নিয়ে আলোচনা চলছিল সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যেটা বিজেপি তুলেছে তার বিষয়ে আলোকপাত করতে চাইছে। শুনবো কৃষাণু মিত্রর বক্তব্য। আমরা তো পরিষ্কার বলছি যে এটা পুরো জিনিসটা দৃষ্টিটা অন্যদিকে ঘোরাবার। আমি তো বললাম মহুয়া মৈত্রর খেলতে তারা বেঞ্চমার্ক ঠিক করেছে, একটা পাসওয়ার্ড দিলে যদি সুরক্ষা কম্প্রোমাইজড হয় তাহলে এরকম ডেটা সিকিউরিটি ব্যবস্থাতে তো কেন্দ্র সরকারই আছে, তাও মেনে নিলাম। এথিক্স কমিটি করেছে, এত কি করেছে, সাসপেন্ড, এই ক্ষেত্রে তারা ডিপেন্ড করছে। এবং যেই সাংসদ নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খুব ঘনিষ্ঠ কেউ ছাড়া, এর অলিজিয়েন্স ছাড়া সে কাউকে রেকমেন্ড করতে পারে না। রেকমেন্ড করতে গেলে তাকে বলতে হয় আমি ব্যক্তিগতভাবে একে চিনি, সে আমার আত্মীয় না তো ঘনিষ্ঠ বন্ধু। তো তা সত্ত্বেও বাবাকে দিয়েছে, ছেলেকে দিয়েছে, ও বলেছে ভালো খারাপ, এইগুলো তো হচ্ছে অ্যালিবাই। এবং এক্ষেত্রে বলা হলো কিছুক্ষণ আগে রামের দেশ, রাম নিয়ে বলা হবে 100 বার, কোনো আপত্তি নেই তো। জয় শ্রীরাম বললো তো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মানে মুখ্যমন্ত্রী তো রেগে যান। এবার রামের দেশ তো কোনো আপত্তি করিনি আমরা,
100 বার আপত্তি তো মুখ্যমন্ত্রী করে। আবার আমি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, তো সেটা তো মানে উনি তো আমার করছেন, নেত্রী কেন করেন? প্রতিনিধি। কেন এবার করেন? বিষয়টা হচ্ছে রামের তো আপত্তি নেই, যেটা পুরীর শঙ্করাচার্য বলুক, পুরীর শঙ্করাচার্য ভুল বলেছে। পুরীর শঙ্করাচার্য একই কথা বলেছে যে তোমরা রামকে নিচ্ছ কিন্তু তার সাথে যে ভিলরাজ বা শবরী, হ্যাঁ, এদেরকে ব্রাত্য করছো কেন? এদের প্রতি সব থেকে আমি বেশি আসবো হিংসা আরেকটা নামিয়ে বিষয়, এনেছো আরেকটা কেন? বিষয়, জ্যোতির কাছে এদেরও তো উত্তর দেশ। জ্যোতি, একটা বিষয়, যতটা রামের আজকে ততটা BJP সবারই। IT সেল এক মনোরঞ্জন ডিএর সঙ্গে চেহারায় মিল পেয়ে তার ছবি দিয়ে বলছে এই লোকটি এসএফআই এর মনোরঞ্জন ডি এসএফআই এর লোক, অথচ তা খালি চেহারার মিল পেয়েছে, সত্যি সত্যি মানে সেই মনোরঞ্জন ডি এসএফআই এর কেউ নয়। এটা তারপরে তারা টুইট করে দিচ্ছে বিজেপির আইটি সেল, সমর্থনযোগ্য। না, সেটা তো এসএফআই ক্লারিফিকেশন দেবে আদৌ তাদের সঙ্গে ছিল কি ছিল না। এসএফআই তো বলছে যে এসএফআই তাদের- না, যারা অভিযোগ করলো তারা ক্লারিফিকেশন দেবে না। বিষয়টা দেবে না, আলাদা ছুড়ে দেবো আমি, তারপর ধোয়ার দায়টা আপনার নাকি? না, আদৌ কি সে এটা আমি ED বলবো এটা আদৌ- ED আদৌ তার সাথে কানেকশন আছে কি নেই সেটা তো কে বলবে? সেটা তো এসএফআই ক্লারিফিকেশন দিয়ে দেবে। মানে যারা অভিযোগ করলে সব বলবে না। দেয়নি এখন। তাহলে এই সুতরাং তকমা, তারা established- তোর তকমাটা আমরা দিয়ে দেবো যদি বিজেপি, এবার- তাহলে বিজেপি সেটা নিজে দেবে নাকি বিজেপি বলবে যে এটা ভুল হয়েছিল বা কিছু, মানে আমরা বলবো? বিজেপি কিছুই জানে না, বিজেপি কোশ্চেন মার্ক দিয়েছে যে এটা কি ট্রু না ফলস। না, এখানে- এক্ষেত্রে বিজেপিকে দায়িত্ব আছে নাকি ওটা দেওয়া? বিজেপি ডাইরেক্টলি বলে দেয়নি না, 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 শুভেন্দু BJP অধিকারী বলেছে আমরা হয়েছে, দেশদ্রোহী, হয়েছে। আমরা দেশদ্রোহী দল। ঠিক আছে, ঠিক বলেছে তো। আচ্ছা ঠিক বলেছে তো। 100% ঠিক তাহলে বলেছে। দেশের সরকার, দেশের সরকার, দেশের সরকার এবং নির্বাচন কমিশন আমাদের বৈধতা দিয়েছে। হাসান মোহাম্মদ আমি আবার বলছি তো, পাঠিয়েছে রাজ্যসভায়। নিশীথ পারামানিক, হাসান হাসান মোহাম্মদ মোহাম্মদ কে ইমরানের পাঠিয়েছে? সম্পর্কে কি কোনো তদন্ত অনেকগুলো- হয়েছে? তাহলে তাকে অনেকগুলো গ্রেফতার প্রশ্ন- করা হয়নি কেন? অনেকগুলো প্রশ্ন তাকে উত্তর গ্রেফতার দিয়েছে। করা হয়নি কেন? শোনে, এটা বিজেপি বলছে বিজেপি সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন? বিজেপি সরকার ব্যবস্থা নিচ্ছে কেন? এর তো এনআইএ হোক, ইডি হোক, সিবিআই হোক, আমার নাম বিজেপির জ্যোতি, হাতে। আমার নাম জ্যোতি। তাহলে তার বিরুদ্ধে আমার ব্যবস্থা নাম জ্যোতি, হয়েছে। আমার নাম জ্যোতি। আর নিশীথ পারামানিককে তো এইভাবে বলা হয়েছিল, স্মাগলার, বাংলাদেশি বলা হয়েছিল, তো বিজেপি বলেছিল। আমি একটু বলবো। তাকে মোদি কেন মন্ত্রিসভায় নিয়ে এত রেখেছে? চিৎকার করে নিজের কথা সত্যি হয়ে যাবে না। আরে বলেনি নিশীথ পারামানিককে। শোনে, বিষয়টা হচ্ছে যে মহুয়া মৈত্র নিয়ে বলা হলো। মহুয়া মৈত্র হচ্ছে ডেটা প্রোটেকশন বিলেরও কিন্তু মেম্বার। আপনি জানেন যে তাতে কোনো কি হয়েছে? বিল, যে কোনো বিল যখন টেবিল আউট হয়, সেই টেবিল আউট হওয়ার আগে তাতে কি হয়েছে? যে কমিটি থাকে সেই কমিটির কাছে যায়। সুতরাং ডেটা প্রোটেকশন বিল বা আপনার হচ্ছে আইটি বিলের যে কোনো বিল যখন তার কাছে যাবে, সেই কত বিলটা তো তুমি লিক আউট হয়ে জানো, যাবে। কিন্তু লিক আউট হয়ে যাবে। প্রমোদ এটা তো সিনহা- দেশের জন্য ক্ষতিকর। আরে এটা বিলের দেশের সাথে কি জন্যই এই সম্পর্ক? জন্য। এ তো দেশ বিরোধী কাজ। আরে প্রোটেকশনের ডেটা প্রোটেকশনের আওতায় কে কে পড়ছে? বক্তব্য বিজেপি সাংসদ দাঁড়িয়ে বললেন, এত খারাপ খারাপ মন্তব্য করলেন, তারপরেও তাকে নিয়ে ethics committee বসলো না। দুটো জিনিস আলাদা। না, আজকে সেইগুলো কি আজকে না? যেটা দেশ বিরোধী কাজ, আজকে যেটা এটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, তার সাথে মানে অনেকটা লোক তাহলে আছে। প্রমোদ সিনহা কি করেছে? তাহলে প্রমোদ সিনহা কি করেছে? তাহলে বিজেপি সাংসদ কি করেছে? দেশের সঙ্গে বিশ্বাসঘাতকের এক নম্বর নাম মোদি এবং অমিত শাহ। মোদি এবং চায়নাকে জমি দিয়েছে, বাংলাদেশকে জমি দিয়েছে, তো দেশের সঙ্গে বিজেপি, বিজেপি, না বিজেপি দিয়েছে, বিজেপি দিয়েছে। বাংলাদেশের সাথে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মারফত 10,000 একর উদ্বৃত্ত জমি বাংলাদেশকে দিয়েছে নরেন্দ্র মোদী 2015 সালে। 1962 সালে 2015 সালে বাংলাদেশকে 10,000 একর উদ্বৃত্ত আমার জমি দিয়েছে। একটাই প্রশ্ন, অটল বিহারী বাজপেয়ী কি ভুল করেছিলেন বিবৃতি দিয়ে? জ্যোতি, অ্যাবসলিউটলি নট। দ্বিতীয় দিন দিয়েছিল, মানে সেকেন্ড ডে ইন পার্লামেন্ট। কেন দিতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কেন দিতে পারছেন না প্রধানমন্ত্রী? মনে চোর আছে তাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ক্ষেত্রে আমি বলি, বিষয়টা হচ্ছে আপনাকে বুঝতে হবে, লোকসভার যে স্পিকার আমাদের ওম বিড়লা জি অলরেডি স্টেপ যা যা নেওয়া সেটা নিয়েছেন এবং তার মানে অটল বিহারী বাজপেয়ী ভুল করেছে, অটল বিহারী বাজপেয়ী ভুল করেছে, তার মানে অটল বিহারী বাজপেয়ী ভুল করেছে। প্রেক্ষিতে কি বলবেন? হ্যাঁ বলুন, আমার এই বক্তব্যের প্রেক্ষিতে কি বলবেন? এই বক্তব্যের প্রেক্ষিতে আমি এটাই বলতে চাই যে এই যে দল আমাদের দেশ চালাচ্ছে, তারা দেশপ্রেমিকদের বলে দেশদ্রোহী। তারা যে লোক দাঁড়ান এবং সবচেয়ে যে এই তো কমিউনিস্ট অমিত শাহ কুমারের বিরুদ্ধে ভাগ করতে চাচ্ছি চেষ্টা করা হচ্ছে, আসছি কংগ্রেসের কাছে, যেভাবে খুব দমন করার চেষ্টা করা হচ্ছে তাতে কি নৈরাজ্য তৈরির প্রবণতা আরো বাড়বে? 100 বার
এটা তো মানে এটা বলার কথা। আপনি দেখুন, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেনি, প্রধানমন্ত্রী আফগানিস্তানে গেছিলেন, আফগানিস্তান থেকে বিনা নেমন্ত্রণে পাকিস্তান চলে গেলেন। পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার তারা আইএসআই এর এজেন্ট ছাড়া কোথাও যেতে পারে না, ঘুরতে পারে না, আলোচনা করতে পারে না। সেখানে গিয়ে আলোচনা করে উনি বসে বিরিয়ানি, কি বিরিয়ানি খেয়েছে জানি না আমি, হয়তো মাংসটা বাদ দিয়ে শুধু চাল খেয়েছে, খেয়ে চলে এলেন। এবং তারপরেই তো পুলওয়ামা, মানে ওখানে নাটকটার স্ক্রিপ্ট ওখানেই দেখা হয়ে গেছিল। সুতরাং এই প্রধানমন্ত্রী কোনো বিশ্বাস নেই। আর সুকান্ত মজুমদার বড় বড় কথা বলছেন, তৃণমূল থেকে এসে বিজেপিতে গেছেন। এখন ওর যদি পুরনো তৃণমূলের ছবিগুলো বের করা যায়, তৃণমূলে কার পা টিপছেন, কার সঙ্গে হাত মেলাচ্ছেন, কার গা টিপছেন, সেগুলো তো উনি লজ্জায় পড়ে যাবেন। তৃণমূলের ভদ্রতা তাই ওগুলো দেখাচ্ছে না। কারণ এখন এই বিজেপি দলটায় এই জ্যোতির মতো কয়েকজন ছাড়া সবই তো নয় তৃণমূল নয় সিপিএম থেকে এসে দলটা চালাচ্ছে। একটা পুরনো নতুন মুখ দেখান তো পশ্চিমবঙ্গে, মানে যারা বিজেপি করতে করতে বড় হয়েছে, যারা বিজেপি করতে করতে বড় হয়েছে তারা এখন সব সাইড লাইনে। কথা হলো গিয়ে এখানে রাম, সীতা, হনুমান কেউ দায়ী নয়, দায়ী হলো গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। অমিত শাহ উচিত এবং এইটার ব্যাপারে প্রধানমন্ত্রীর বিবৃতি, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দেওয়া উচিত। দাবি করা হচ্ছে এবং ওই এমপির বিরুদ্ধে তারা সেই দাবি মেনে তারা এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের যে বক্তব্য, তারা সংসদে এসে দিন, কেন তারা বেসরকারি চ্যানেলে সে কথা জানাবেন যখন সংসদ চলছে? সংসদ যদি না চলতো তাহলে একটা বিষয় ছিল, কিন্তু তাদের বক্তব্য আমরা আশা করব। 2001 সালে কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি বিবৃতি দিয়েছিলেন। তাহলে আজকে প্রধানমন্ত্রী কোথায় আটকাচ্ছে? তার মন কি বাত একেবারে মাসের শেষ রোববার হয়, তার আগে কি তিনি জনতার জন্য বাত কিছু রাখতে পারেন লোকসভার অধিবেশনে? আমরা সেজন্য অবশ্যই অপেক্ষা করব এবং এই তদন্তের গতি প্রকৃতির দিকে নজর থাকবে বিজেপির পদক্ষেপের ওপর, যে শেষ পর্যন্ত এই মাইসুরুর সাংসদকে কোনো রকম জিজ্ঞাসাবাদ করা হয় কিনা। আমাদের সঙ্গে আজকে আলোচনায় ছিলেন জ্যোতি চট্টোপাধ্যায়, কৃষাণু মিত্র, অশোক সরকার, গৌতম রায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।